পররাষ্ট্রনীতি অথবা ফরেন পলিসি বলতে আমরা কি বুঝি? সমস্যা হলো আপনি ইন্দো প্যাসিফিক পলিসির ব্যাপারে যেটা সামান্তা আপা মাত্র কথা বললেন, এটা কিন্তু বিল্ড মানে এটার আইডিয়া জেনারেটেড হয়েছে আমেরিকার একটা গভর্নমেন্টের সময়, লেখা হয়েছে আরেক গভর্নমেন্টের সময় এবং প্রকাশ করা হয়েছে আরেক গভর্নমেন্টের সময়, কিন্তু এটার একটা ধারা ছিল। আর আমাদের ধারা হলো যখন যে সরকার আসে সে সরকার যাকে পছন্দ করে সে বন্ধু, আর যাকে সে পছন্দ করে না তার সাথে কোনো কথাও নেই। তো এভাবে তো ফরেন পলিসি দাঁড়াতে পারে না। ফরেন পলিসি হবে যারা ফরেন ক্যাডারে আছেন এবং বিপসের মতো যেসব সংগঠন এটা নিয়ে রিসার্চ করে তারা কিন্তু একটা পলিসি দাঁড়া করাবে, সেই পলিসির উপর ভিত্তি করে, এবং সেই পলিসি কিসের উপর দাঁড়া করাবে। আমার মনে হয় মেইন 8টা ব্যাপার এটার মধ্যে, এই পলিসির মধ্যে ইনক্লুডেড থাকা উচিত। একটা হলো আমাদের বর্ডার রিলেটেড যে টেনশন আছে, সেই টেনশনে আমরা কিভাবে অ্যাক্ট করব ইন টাইমস অফ কনস্ট্রেন্স। তারপরে হলো বাণিজ্য, ট্রেড রিলেটেড, আমাদের মাঝে দুটা দেশের মাঝে যুদ্ধ হলেও ট্রেড যেন বন্ধ না হয় সেটা নিয়ে এই পলিসিতে আপনার অন্তর্ভুক্ত থাকতে হবে। তারপরে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যান্ড পিপল টু পিপল রিলেশনশিপ কেমন হবে কনস্ট্যান্টের মধ্যেও, সেটা নিয়ে একটা পলিসি থাকতে হবে। পানি ইস্যুটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা হলো ডাউনস্ট্রিমে, আপস্ট্রিমে যারা আছে তাদের সাথে এটা পানি ইস্যুটাকে কিভাবে সলভ করা হবে, এবং খুব ভালো সম্পর্কের মধ্যেও যেন আমরা ইন্টারন্যাশনাল আদালতে যেতে পারি পানি ইস্যুটা নিয়ে, সেই জায়গাটা ওপেন রাখতে হবে। তারপরে বিভিন্ন সময় বর্ডার দিয়ে যে আমাদের পুশিন হয়, সে পুশিন ইস্যুতে আমরা কীরকম স্ট্যান্স নিব, এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্স থাকতে হবে। আপনার এটা কেস টু কেস কিন্তু গভর্নমেন্টকে বলে দিতে হবে না যে পুশিন হচ্ছে তুমি এটা করো, বিকজ এটা একটা স্ট্যান্ডার্ড পলিসি থাকতে হবে। তারপরে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রেখে ওভারঅল পলিসিকে কোথায় ইফেক্ট করবে সেই জায়গা নিয়ে একটা পলিসি থাকতে হবে। এবং আমাদের যে আপনার নিরাপত্তা যেটাকে আমরা বলি সামরিক নিরাপত্তা, সেটা রিলেটেড আমাদের ফরেন পলিসি সাথে জড়িত যতটুক, সেখানে আমাদের পলিসি কি হবে, এবং কনসুলার সেবা নিয়ে আমাদের পলিসি কি হবে, এটা নিয়ে কিন্তু টোটাল ফরেন পলিসিটা ডেভেলপ করা উচিত। কিন্তু আমি জানি না আমাদের এখানে যারা ফরেন ক্যাডার থেকে এসেছেন তারা হয়তো আমাদেরকে আরও ভালো আলোকপাত করতে পারবেন, কিন্তু আমরা কিন্তু এইটা নিয়ে ওভারঅল কোনো প্ল্যান দেখি না এবং এখন পর্যন্ত দেখিনি। আমার আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এসে হয়তো কিছুটা স্টেবিলাইজ করবেন এই জায়গাগুলোতে, যে কনসুলার এবং এই বর্ডার ইস্যুতে কিন্তু আমরা কিন্তু দেখলাম যে না, আমরা কিন্তু কোনোটাই এগিয়ে যেতে পারিনি। যেমন ধরেন আমাদের এখান থেকে একজন ফ্যাসিস্ট পালিয়ে যে পাশের দেশে আছেন, সেটা হলো একটা ইস্যু, সেখানে বিচারিক ভাবে তাদের সাথে এটা হ্যান্ডেল করা হবে, কিন্তু সেইটার কারণে আমরা কিন্তু কমপ্লিটলি আমরা ডিনাই করতে পারি না ওনারা আমাদের নেইবার যে, হ্যাঁ আমরা তাদের আন্ডারে থাকবো না, আই টু আই দেখবো, কিন্তু এই রিলেশনশিপটা তো থাকতে হবে। রিলেশনশিপ কমপ্লিটলি ক্লোজ অফ করে দিয়ে আমরা অনেক দূরের একটা দেশের সাথে রিলেশনশিপ খুব হাইলি বিল্ড করে আমরা কিন্তু আমাদের যে ফরেন পলিসিটাকে এটাকে শক্ত করতে পারবো না। ওই যে বলে না, গোড়া কেটে আগায় পানি দেওয়া, গোড়া কেটে আগায় পানি দিলে কোনো লাভ হবে না। তারপরে যেটা আরেকটা ব্যাপার আমি একটু মনে করে দিই, এই বছর আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। আমরা বারবার বলেছি, এইটা আমরা বহু আগে থেকেও বলছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে মার্কারগুলো দরকার, এই মার্কারগুলো বাড়িয়ে বলা হয়েছে এবং আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য রেডি না। তো আমার আশা ছিল কি, ইন্টারিম গভর্নমেন্ট যখন 2024-এ ক্ষমতা নিল, তারা অ্যাকচুয়াল যে রিপোর্টগুলো প্রকাশ করবে এবং বলবে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য রেডি না, আমাদের এই ট্র্যাকটিকে একটু স্লো করা হোক এবং আমাদের আরও কয়টা বছর সময় দেওয়া হোক। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ইউএন তার ওনাদের একটা টিম আসার কথা, নির্বাচন উপলক্ষে টিমটা আর আসছেন না, কিন্তু তারা আসবেন এবং এলডিসি গ্র্যাজুয়েশনের যত আনুষ্ঠানিকতা এটা কমপ্লিট করে এবছর আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন দিয়ে দেওয়া হবে। তা আমরা একটা ফেক, আমার কাছে 2 টাকা নেই কিন্তু আমি দেখাচ্ছি আমি মধ্যবিত্ত, এই ফেক গ্র্যাজুয়েশনের মাধ্যমে আমরা কি পাবো? কিছুই পাবো না, কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। আমরা ইন্টারন্যাশনাল ট্রেড বাজারে যেই
জায়গাগুলোতে বাংলাদেশ লাভবান হতেন, যেই জায়গাগুলোতে কিছুটা ভর্তুকির কারণে বাংলাদেশ তাদের গার্মেন্টস সেক্টর রেমিটেন্স, যে জায়গাটা আমরা বারবার বলি না রেমিটেন্স আমাদের শক্তি, এই রেমিটেন্সটা কিন্তু আমরা রেমিটেন্সের গ্রাউন্ডগুলো নষ্ট করে ফেলছি। কিন্তু আমরা আমাদের ওই অহংকারটা ছাড়তে পারছি না যে আমরা কিন্তু এখন আর গরিব না। রিয়েলিটি হলো আমরা এখনও গরিব, আরও বেশি গরিব, কারণ আমাদের দেশে যেই পরিমাণ পুকুর চুরি সাগর চুরি হয়েছে সেগুলোকে কোনো অ্যাড্রেস করা হয় না। এবং এই চুরির ব্যাপারটাও কিন্তু ফরেন পলিসির মধ্যে পড়ে। আপনি ফরেন পলিসির মধ্যে পড়ে যে যেই সব দেশে আমাদের সম্পদগুলা ট্রান্সফার করা হয়েছে, এটা ফরেন পলিসি যারা মেক করে তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই সব দেশের সাথে আলাপ আলোচনা করে আমাদের এগুলা কিভাবে ফেরত আনা যায় সেই প্রসেসটা তৈরি করা। আমরা সেই প্রসেসটার কিছুই তৈরি করতে পারিনি, কিন্তু আমাদের বিশাল বপু নিয়ে বহর নিয়ে কয়েকটা সফরেরই ইতিহাস আছে। তো আমরা সেই সফর থেকে কী পেলাম সেটারও কোনো অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু দৃশ্যমান না। তারপরে যেটা জিল্লুর ভাই বললে যে একটা কিন্তু খুব বড় সামিট হয়েছে, কিন্তু সামিটটা অনেক সুন্দরও হয়েছে, কিন্তু সামিট থেকে রেজাল্ট কি, এফডিএ কতটুকু এসেছে সেটা কিন্তু আবার মানে সামিট যেভাবে বড় করে করলেন ওভাবে বড় করে রিপোর্টটা প্রকাশ করলে হয়তো আমরা জানতে পারতাম। আমার মনে হয় না খুব ভালো একটা আমরা কিছু পেয়েছি। তারপরে আমি একটু মনে করিয়ে দিতে চাই আমাদের প্রতিবেশী দেশগুলোও একসাথে, যারা প্রায় একই সাথে কাছাকাছি টাইমে আমরা স্বাধীন হয়েছি, তাদেরও কিন্তু এই ফরেন পলিসি আছে যে আপনি যদি যুদ্ধও লাগে পাশের দেশের সাথে ট্রেড কখনো অফ হয় না, কিন্তু আমাদের দেশে ট্রেড অফ হয়ে যায়। এই জায়গাগুলো আমাদেরকে স্ট্রিক্টলি একটা ফরেন পলিসি তৈরি করতে হবে সামনে 20 বছর 40 বছরের জন্য, যেখানে ফরেন পলিসি একই থাকবে। কারণ প্রতিবেশী দেশগুলো না ভয়ে থাকে কখন কোন গভর্নমেন্ট আসে আর সেটা কি উল্টায় যায়। তো এই জায়গাটা অ্যাটলিস্ট এখানে কিন্তু একটা স্টেডি থাকতে হবে, না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা আরও ক্ষতির সম্মুখীন হব। জি ধন্যবাদ।